তিথি কখনো তার সঙ্গের পুরুষের দিকে ভালো করে তাকায় না। সব পুরুষকেই তার কাছে একরকম মনে হয়, একদল কদাকার হাঁসের ছানার মতো। সব একই রকম, কাউকে আলাদা করা যায় না। তবে তিথি তার আজকের সঙ্গীকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, যদিও খুঁটিয়ে দেখার মতো কিছু এই লোকটির নেই। এর বয়স 40 থেকে 45-এর মধ্যে, কিছু বেশিও হতে পারে। গোঁফ অর্ধেকের বেশি পাকা। অবশ্যই মাথার চুল পাকেনি, হয়তো মাথায় কলপ দিয়েছে, গোঁফে দেয়নি, কিংবা দিয়েছিল বারবার ধোবার কারণে উঠে গেছে। লম্বাটে মুখ, খুব খাড়া নাক, চোখে বেমানান এক চশমা। চশমা সাধারণত চোখের সঙ্গে লেগে থাকে, নাকের কারণে এর চোখ চশমা থেকে অনেকখানি দূরে। লোকটির মাথার চুল খুব পাতলা, কপালের অনেকখানি পুরোপুরি ফাঁকা। হয়তো আগে কখনো অপরিচিত মেয়ের নিয়ে বের হয়নি। এই ধরনের পুরুষ বেশ ভালো, এরা কিছুতেই জড়তা কাটাতে পারে না, অসম্ভব ঘাবড়ে যায় এবং একসময় বিব্রত গলায় বলে, তুমি চলে যাও, আমার কিছু লাগবে না। কেউ কেউ আবার হঠাৎ করে মহাপুরুষ সেজে ফেলে, গম্ভীর গলায় বলে, তোমার মতন মেয়ে এই লাইনে কেন? এসব ছেড়ে বিয়ে টিয়ে করে সংসারী হও, এখনও সময় আছে। তারপর বলে, বাড়িতে আছে কে? ফ্যামিলি মেম্বার কত? এই লাইনে আসবার কারণটা কি? না, সোসাইটিটা একবারে নষ্ট হয়ে যাচ্ছে। এই লম্বামুখো মানুষটা কি বলবে কে জানে। উদ্ভট কিছু করবে কি? বিচিত্র নয়, নার্ভাস ধরনের পুরুষ প্রায় সময়ই উদ্ভট কাণ্ড কারখানা করে। বুড়ো ধরনের এক লোক একবার কাঁদো কাঁদো গলায় বললেও, কিছু মনে করো না, তুমি আমার মেয়ের মতো। বিশ্রী অবস্থা, এই জাতীয় বিশ্রী অবস্থা মনে হচ্ছে এবারও হবে। লোকটি একটির পর একটি সিগারেট টেনে যাচ্ছে। তার ধোঁয়া টানার ভঙ্গি, সিগারেটের ছাই ফেলার ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে এ সিগারেট খায় না। তারা মগবাজারের একটি চাইনিজ রেস্টুরেন্টে মুখোমুখি বসে আছে। এগুলোকে বলে ফ্যামিলি রুম। বেলা 3টা-4টার দিকে ফ্যামিলি রুমগুলো ভর্তি হয়ে যায়। বয় পর্দা টেনে দেয়। হুট করে ঢুকে পর্দা ঘেরা মানুষগুলোকে বিরক্ত করে না, যার জন্যে মোটা বকশিশ পাওয়া যায়। লোকটি চোখ থেকে চশমা নামিয়ে রুমাল দিয়ে চশমার কাঁচ মুছছে। কিছু একটা নিয়ে ব্যস্ত থাকা, এর বেশি কিছু না। তোমার নাম কি? সে প্রশ্নটা করল তিথির দিকে না তাকিয়ে। তিথি বলল, আমার নাম দিয়ে তো আপনার কোনো দরকার নেই। লোকটি এই উত্তর হয়তো আশা করেনি, কেমন হচকচিয়ে গেল। আমি এর আগে কখনো এভাবে কারোর সঙ্গে আসিনি, আমার ইচ্ছেও ছিল না। আমি একজন ফ্যামিলি ম্যান, আমার কোনো বদ অভ্যেস নেই। মাঝে মধ্যে সিগারেট খাই, আগে পান খেতাম জর্দা দিয়ে। ডাক্তার বলল জর্দা হার্টের জন্য খুব খারাপ, সিগারেটের চেয়েও খারাপ, তাই পান ছেড়ে দিয়েছি। অবশ্যই এমনিতে পানটা কিন্তু খারাপ না, ভিটামিন সি আছে। ভিটামিন সি শরীরের জন্য খুবই দরকার। তিথি বলল, আমাকে এসব বলছেন কেন? লোকটি অস্বস্তিতে রুমাল দিয়ে নাক ঘষতে লাগলো, যেন খুব ধাঁধায় পড়ে গেছে। কি করবে কি বলবে বুঝতে পারছে না। তুমি কি গান জানো? না, জানি না। আর জানলেও আপনি নিশ্চয়ই চান না এখানে আমি একটা গান শুরু করি, নাকি চান? না না, তা চাই না। সব কিছুরই একটা সময় আছে। তুমি বসো, আমি সিগারেট নিয়ে আসি, সিগারেট শেষ হয়ে গেছে। একজন বয়কে বললেই এনে দিবে, আপনার যেতে হবে না। না থাক, আমি যাচ্ছি। লোকটি দ্রুত বের হয়ে গেল। তার চলে যাবার ভঙ্গি দেখে মনে হলো সে আর ফিরবে না। না ফিরলে মন্দ হয় না। তিথির ঘুম পাচ্ছে। সে মনে মনে ঠিক করল মিনিট 10 অপেক্ষা করে চলে যাবে। না, লোকটি চলে যায়নি, সিগারেট নিয়ে ফিরছে। মুখ ভর্তি পান, তার গায়ে ধবধবে সাদা পাঞ্জাবিতে পানের পিকের দাগ, অথচ একটু আগেই বলছিল পান খায় না। তিথি বলল, আপনি কি আমাকে অন্য কোথাও নিয়ে যাবেন, নাকি সারাক্ষণ এখানেই কাটাবেন? লোকটি খুবই অবাক হয়ে বলল, আমি তোমার কথা বুঝতে পারছি না। কোথায় নিয়ে যাব তোমাকে? সে তো আপনি ঠিক করবেন। কোনো হোটেলে কিংবা আপনার বাসায়? কি সর্বনাশের কথা! বাসায় আমার স্ত্রী আছে, বড় মেয়ে ক্লাস 7-এ পড়ে, আজিমপুর গার্লস স্কুলে। ফরিদা যদি এইসব ব্যাপারে কিছু জানতে পারে
তাহলে সে আমাকে কিছু বলবে না, সোজা ছাদে উঠে ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে যাবে। ফরিদা হচ্ছে আমার স্ত্রীর নাম। বুঝতে পারছি। খুবই চমৎকার মেয়ে, আদর্শ মা, আদর্শ স্ত্রী। এখন অবশ্য শরীরটা খুবই খারাপ, বছর 3 ধরে বিছানায় পড়ে আছে, একবারে কঙ্কাল। ডাক্তার খুব খারাপ ধরনের অসুখ বলে সন্দেহ করছে, বাঁচবে না। তাই নাকি? হ্যাঁ তাই। ইয়ে, তোমার নামটা কিন্তু বলনি। আমার নাম পরি। বাহ, সুন্দর নাম। এটা আমার আসল নাম না, নকল নাম। নামের আবার আসল নকল আছে নাকি? কেন থাকবে না? মানুষের মধ্যেও তো আসল মানুষ নকল মানুষ আছে, যেমন আমি একজন নকল মানুষ। ভদ্রলোক মনে হচ্ছে খুব ধাঁধায় পড়ে গেছে। সে বেশ খানিকক্ষণ চুপচাপ থেকে আচমকা বলল, তুমি ঠান্ডা কিছু খাবে? ফান্টা বা পেপসি? না। খাও, একটা ফান্টা খাও। এই বয়, 2টা ফান্টা দাও। আমি আবার ফান্টা ছাড়া কিছু খেতে পারি না। কোক, পেপসি এইসব আমার কাছে ওষুধের মতো লাগে। আমার আবার নাক খুব সেনসিটিভ। ফরিদাও আমার মতন, মানে ওর নাকও খুব সেনসিটিভ। দুধের কোনো জিনিস খেতে পারে না, গন্ধ লাগে। অথচ দুধটা তার এখন খাওয়া দরকার। আচ্ছা, তুমি কি দুধে গন্ধ পাও? তিথি হেসে ফেলল। লোকটি বিব্রত স্বরে বলল, আমি খুব আবোল তাবোল কথা বলছি, তাই না? না, ঠিক আছে, বলুন, যা বলতে ইচ্ছা করে। শুধু 6টার আগে ছেড়ে দিবেন। আমি অনেক দূরে থাকি। কোথায় থাকো? তা দিয়ে তো আপনার দরকার নেই। আপনি নিশ্চয়ই আমার বাসায় বেড়াতে যাবেন না, নাকি যাবেন? তুমি ওইসব মেয়েদের মতো না, তুমি অন্যরকম। আপনি কি ওইসব মেয়েদের সঙ্গে আগেও মিশেছেন? না। তাহলে বুঝলেন কি করে ওইসব মেয়েরা কেমন? না মানে, যেরকম ভেবেছিলাম তুমি সেই রকম না, অন্যরকম। কী রকম ভেবেছিলেন? লোকটি জবাব দিল না, রুমাল দিয়ে মাথা ঘষতে লাগলো। তিথি বলল, গল্প করতে চাচ্ছিলেন, গল্প করুন, চুপ করে বসে আছেন কেন? না মানে, ওঠা দরকার। ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। 5টার সময় অ্যাপয়েন্টমেন্ট। তোমাকে ওরা টাকা দিয়ে দিয়েছে তো? হ্যাঁ। ভালো, খুব ভালো, খুবই ভালো। চলুন তাহলে উঠি। 5টা বাজতে দেরি নেই। আরেকটু বসো, এই ধরো 10 মিনিট। অবশ্য তোমার যদি কোনো কাজ না থাকে। আমার কোনো কাজ নেই। লোকটি ভয়ে ভয়ে তার একটা হাত তিথির ডান হাতের উপর রাখল, রেখেই সরিয়ে নিল। মনে হলো সে কাজটি করে খুবই লজ্জা পেয়েছে। তিথি বলল, আপনার টাকাটা তো মনে হচ্ছে জলে গেল। লোকটি নিচু গলায় বলল, তুমি একটা চমৎকার মেয়ে। আমি চমৎকার মেয়ে, এটা আপনাকে কে বলল? বোঝা যায়, চেহারা দেখলে বোঝা যায়। আচ্ছা, আপনি কি করেন? ছোটোখাটো ব্যবসা করি, তেমন কিছু না, তবে খারাপও না। গত বছর গাড়ি কিনলাম একটা। তবে আমি অবশ্য গাড়িতে চড়ি না, কেমন যেন দমবন্ধ দমবন্ধ লাগে। রিক্সা এদিক দিয়ে ভালো, হাওয়া খেতে খেতে যাওয়া যায়। 5টা বেজে গেছে, চলুন উঠি। তুমি আগে যাও, আমি পরে আসছি। কেউ দেখে ফেলবে সেজন্যে? লোকটি তার জবাব দিল না। তিথি উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আপনি কি আমাকে একটা চাকরি জোগাড় করে দিতে পারেন? আমি এসএসসি পাশ করেছি। কী রকম চাকরি? যে কোনো চাকরি, টাইপিস্টের চাকরি বা এ জাতীয় কিছু। টাইপিং জানো? জি না, তবে আমি শিখে নিতে পারবো। আমি খুব দ্রুত শিখতে পারি। আমার কাছে কোনো চাকরি নেই। আমার অফিসে অল্প কিছু কর্মচারী আছে, নতুন লোক নেওয়ার অবস্থা অফিসে নেই। তাছাড়া কি? হঠাৎ করে সুন্দরী একটা মেয়েকে চাকরি দিলে নানান কথা উঠবে। আমার স্ত্রী শুনতে পেলে মনে কষ্ট পাবে। আমাকে অবশ্য কিছু বলবে না। ছাদ থেকে লাফিয়েও পড়তে পারে, তাই না? লোকটি উঠে দাঁড়িয়ে মানিব্যাগ থেকে ভিজিটিং কার্ড বের করে নিচু গলায় বলল, এইখানে ঠিকানা আছে, দবিরউদ্দিন BA, দবির ইন্ডাস্ট্রিজ, 31/3 জিগাতলা। তুমি মাস 3 পর একবার খোঁজ নিও।
মাস তিনেক পর খোঁজ নিতে কেন বলছেন? আপনার কি ধারণা মাস তিনেকের মধ্যেই আপনার স্ত্রীর ভালো মন্দ কিছু হয়ে যাবে? লোকটি শীতল গলায় বলল, তোমাকে যতটা ভালো মেয়ে আমি ভেবেছিলাম তুমি ততটা ভালো না। তোমার মতো মেয়ে যে রকম সাধারণ হয় তুমিও সেই রকম, আলাদা কিছু না। তিথি হেসে ফেলল। হাসতে হাসতেই বলল, আমাকে রাগিয়ে দেওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ হয়নি। কার্ডে আপনার বাসার ঠিকানা আছে, সেই ঠিকানায় যদি হঠাৎ উপস্থিত হয়ে যাই তখন কি হবে? দবিরউদ্দিন জবাব দিলেন না, চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। তিথির ঠোঁটে এখন আর হাসি নেই, সে কঠিন চোখে তাকাচ্ছে। দবির এই মেয়েটির দ্রুত ভাবান্তরের রহস্য ধরতে পারছেন না, সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। তিথি নিচু গলায় বলল, পুরো টাকাটা জলে ফেলবেন কেন? কিছুটা অন্তত উসুল হোক। ব্লাউজ খুলে ফেলেছি, আপনি আমার বুকে হাত দিন। আর যদি তাও না চান অন্তত তাকিয়ে দেখুন। আপনার অসুস্থ স্ত্রীর বুক নিশ্চয়ই আমার বুকের মতো সুন্দর না। দবিরের চেহারা ছাইবর্ণ হয়ে গেছে, সে অল্প অল্প কাঁপছে। তিথির মুখের কঠিন ভাঁজগুলো হঠাৎ সতেজ হয়ে গেল। সে বলল, আমি আপনার সঙ্গে ঠাট্টা করছিলাম, কিছু মনে করবেন না। আপনি চমৎকার মানুষ, চলুন আমরা যাই। হিরুকে ঘণ্টাখানিক ধরে একতলা একটা টিনের ঘরের আশেপাশে ঘুরঘুর করতে দেখা যাচ্ছে। এই 1 ঘণ্টায় বাড়ির কাছাকাছি এসে কয়েকবার তীক্ষ্ণ শীষ দিয়েছে, 2 বার ইটের টুকরো টিনের চালে ফেলেছে। এসব হচ্ছে দৃষ্টি আকর্ষণের চেষ্টা, চেষ্টায় কোনো ফল হচ্ছে না। কেউ বেরোচ্ছে না বা জানালা দিয়ে উকি দিচ্ছে না। বাড়িটা ইসমাইল সাহেবের। ইসমাইল সাহেব মিরপুর কৃষি ব্যাংকের ক্যাশিয়ার। তার 6 মেয়ে। এই 6 মেয়ের তৃতীয় জনের নাম এনা। এনা এই বছর এসএসসি পরীক্ষা দিয়েছে, রেজাল্ট হয়নি। এখন রেজাল্টের জন্য অপেক্ষা কাল চলছে। হিরোর শীষ এবং চালের ঢিল সবই এনার উদ্দেশ্যে। তৃতীয় দফায় ঢিল এবং শীষ দেবার সঙ্গে সঙ্গে বসার ঘরের একমাত্র খোলা জানালাটাও বন্ধ হয়ে গেল। হিরু চাপা গলায় বলল, হারামজাদি। রাগে তার গা জ্বলে যাচ্ছে। এনার কাণ্ড কারখানা সে ঠিক বুঝতে পারছে না। হারামজাদি আজ বের হচ্ছে না কেন? বাবা বাসায় আছে নাকি? হিরু রাস্তার পাশে দাঁড়িয়ে পরপর 3টা স্টার সিগারেট খেয়ে ফেলল। বুক পকেটে একটা বিদেশি 5-5 আছে, সে ঠিক করে রেখেছে এনা বের হলে এটা ধরানো হবে। এখন মনে হচ্ছে হারামজাদি বের হবে না। অবশ্যই তার হয়তো দোষ নেই, ছোটলোক বাপ হয়তো ঘরে বসে আছে। এই ছোট লোকটা প্রায়ই অফিস কামাই করে, ঘরে বসে বসে ঝিমায়। যার 6টা মেয়ে এবং 7 নাম্বার মেয়ে স্ত্রীর পেটে বড় হচ্ছে, তার ঝিমানো ছাড়া গতি কী? হিরু কয়েকবার দেখেছে এনার মাকে, রোগা কাঠি। শেওড়া গাছের ডালে এলোচুলে বসে থাকলেই এই মহিলাকে বেশি মানাতো। তা না করে তিনি কল্যাণপুরের একটা টিনের ঘরে বাস করেন এবং ভাঙা গলায় সারাক্ষণ 6 কন্যাকে বকাঝকা করেন। হিরু নিজেও একবার বকা খেয়েছে। এনাদের বসার ঘরের জানালার পাশে দাঁড়িয়ে সে একবার ছোট্ট করে শীষ দিতেই এই মহিলা জানালা দিয়ে মুখ বের করে বললেন, এই ছেলে, তুই কি চাস? হিরু হতভম্ব। এই যুগে তার বয়সী কোনো ছেলেকে কোনো মেয়ের মা যে তুই করে বলতে পারে সে তা কল্পনাও করেনি। সে এতই অবাক হলো যে মুখ দিয়ে কথা বেরোলো না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। ভদ্রমহিলা তার ভাঙা গলায় 3 বার বললেন, চাস কি তুই? রোজ জানালার সামনে শীষ, জিভ টেনে ছিঁড়ে ফেলব। হিরু থতমত খেয়ে বলল, কিছু চাই না ম্যাডাম, একটা অ্যাড্রেস খুঁজছি। 17/3 ইকবাল সাহেবের বাসা। এটা কি ইকবাল সাহেবের বাসা? মহিলা খট করে জানালা বন্ধ করে দিলেন। হিরুর প্রায় ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতো অবস্থা। এ কি যন্ত্রণা! এই বাড়ির মেয়েগুলো হয়েছে মায়ের মতো। সব কটা মেয়ে পুরুষদের মতো গলায় কথা বলে, চেহারাও পুরুষদের মতো, হাবভাবও সেরকম। হিরু যে এদের একজনের জন্য রোজ এতটা সময় নষ্ট করে, এতে এদের কৃতার্থ থাকার উচিত। হিরুর ধারণা নর্মাল পদ্ধতিতে এদের একটারও বিয়ে হবে না, প্রেম টেম করে যদি 2-1টা পার পায়। অথচ বাপ মা এই জিনিসটাই বুঝে না। এনার বাবা
ইসমাইল সাহেবের কাজকর্ম একজন জেলের সুপারিনটেন্ডেন্টের মতো। যতক্ষণ বাসায় থাকবেন কোনো মেয়ে ঘর থেকে বেরোতে পারবে না, উকি ঝুঁকি দিতে পারবে না, ঘরের জানালা বন্ধ থাকবে। আজকের লক্ষণও সেই রকম। হিরু ঠিক করল মিরপুর গিয়ে দেখে আসবে ভদ্রলোক অফিসে গেছেন কিনা। যদি অফিসে না গিয়ে থাকেন তাহলে তো কিছুই করার নেই, আর যদি দেখা যায় ভদ্রলোক অফিসেই আছেন তাহলে আরেকটা অ্যাটেম্প্ট নেওয়া যায়। এত সহজে হাল ছেড়ে দেওয়া ঠিক না। ভদ্রলোক অফিসেই আছেন, বিশাল চেহারা, ব্যাঙের চোখের মতো বড় বড় চোখ, কচকচ করে পান খাচ্ছে। হিরু মনে মনে বলল, খা বেটা, পান খা, আর প্রতি বছর একটা একটা করে মেয়ে পয়দা কর। বলেই হিরুর মনে হলো বলাটা ঠিক হলো না। তার শ্বশুর হবার একটা ভীষণ সম্ভাবনা এই কোলা ব্যাঙের আছে। হবু শ্বশুর সম্পর্কে এরকম মন্তব্য করা ঠিক না। শ্বশুরদের সম্পর্কে ভক্তি শ্রদ্ধা থাকা দরকার। তবে এই লোক তার শ্বশুর হলেও বিপদ আছে। ঈদের দিন কোলাকুলি করতে হবে। হিরো একটা রিক্সা নিয়ে নিল। মিরপুর থেকে কল্যাণপুর ফেরার এই সময়টা বাসে গাদাগাদি ভিড় থাকে। এনার সঙ্গে দেখা হবে ভেবে ইস্ত্রি করা একটা শার্ট পরে এসেছে। চাপাচাপিতে শার্ট ভর্তা হয়ে যাবে। রিক্সা ভাড়ায় বাড়তি টাকা চলে যাচ্ছে। উপায় আর কি। এনার সঙ্গে তার পরিচয় দীর্ঘদিনের নয়, 2.5 মাসের মতো। পরিচয় পর্বটাও খারাপ না। এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিন। হিরু মিরপুর রোডে এসে দাঁড়িয়ে আছে, কি করবে ঠিক বুঝতে পারছে না। বছর 3-4 আগে এই সময়ে মেয়েদের স্কুলে নকল সাপ্লাই করত। বয়সের কারণে এখন আর এটা মানায় না। তবুও পরীক্ষার সময় গম্ভীর মুখে একবার ঘুরে আসে। অনেক দিনের অভ্যাস, চট করে ছাড়া মুশকিল। হিরু ভাবছিল কোন স্কুলে যাবে। আশেপাশে সব সেন্টার ঘুরে দেখা দরকার। রোজ রোজ একই সেন্টারে যাবার কোনো মানে হয় না। এই রকম যখন তার মনের অবস্থা, তখনই এনারকে তার চোখে পড়ল। বেচারি রিক্সা পাচ্ছে না, কোনো রিক্সা নেই, যাও আছে যাত্রী বোঝাই। মেয়েটা ছোটাছুটি করছে রিক্সার জন্যে। ব্যাপারটা দেখতেই হিরুর বেশ মজা লাগছে। মেয়েটা দারুণ ভয় পেয়েছে। তার হাত থেকে একসময় জ্যামিতি বক্স পড়ে গেল। চাঁদা, কম্পাস এসব ছড়িয়ে পড়ল চারদিকে। সে বসে বসে এইসব তুলছে এবং চোখ মুছছে। একটা রিক্সাওয়ালাকে পাওয়া গেল। সে 10 টাকা ভাড়া চায়। মেয়েটার সঙ্গে বোধহয় 10 টাকা নেই। সে অনুনয় বিনয় করছে 60 টাকায় যাওয়ার জন্যে। হিরুর এতক্ষণ বেশ মজাই লাগছিল। এখন খানিকটা খারাপ লাগলো। সব এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে কয়েকজন আত্মীয় স্বজন থাকে। ও যাচ্ছে একা, সঙ্গে 10 টাকাও নেই। হিরু তখন এগিয়ে গেল। গলার স্বর যথাসম্ভব গম্ভীর করে বলল, খুকি, আমার কাছ থেকে 10টা টাকা নাও, এক সময় দিলেই হবে। আমি এই দিকেই থাকি। মেয়েটি শীতল চোখে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল, আমার কাছে টাকা আছে, আর যদি নাও থাকে আপনার কাছ থেকে নেব কেন? হিরু হতভম্ব। নিজেকে সামলে নিতে সময় লাগলো। মেয়েটি বলল, 5 টাকা ভাড়া হয়, আমি শুধু শুধু তাকে 10 টাকা দেব কেন? তা তো বটেই, তবে দেরি হয়ে যাচ্ছে না? হোক দেরি। তোমার কোন স্কুলে সিট পড়েছে? মেয়েটি জবাব না দিয়ে বিদ্যুৎ বেগে এগিয়ে গেল। একটা বাস এসে থেমেছে। বাসে যথেষ্ট ভিড়। বাস স্ট্যান্ডেও অপেক্ষমান ছোটোখাটো জনতা। মেয়েটি সেই ভিড় কাটিয়ে বাসে উঠে পড়ল। দূর থেকে হিরু মনে মনে বলল, সাবাস। বলেই তার খেয়াল হলো যে তার পকেট ফাঁকা, একটা টাকাও নেই। মেয়েটি যদি তখন বলতো, দিন 10 টাকা, তাহলে কি উপায় হতো? মেয়েটির সঙ্গে ঘনিষ্ঠতা হতে বেশি সময় লাগলো না। দেখা হলে সে কথা বলে। হিরু ঘুরিয়ে ফিরিয়েই 2-1টা রোমান্টিক কথাও বলেছে। তেমন কোনো রিয়াকশন অবশ্যই তাতে বোঝা যায়নি। এর মধ্যে একটা ডায়লগ ছিল এরকম, আজ তো তোমাকে খুব সুন্দর লাগছে। মেয়েটি হেসে ফেলল। বলেছে, শুধু শুধু মিথ্যা কথা কেন বলেন? যে সুন্দর না তাকে সুন্দর বললে তার খুব খারাপ লাগে, এটা আপনি জানেন? মেয়েটার এটাই হচ্ছে একটা সমস্যা। ফটফট করে কথা বলে, বেশি চালাক। মেয়ে ছেলে বেশি চালাক হওয়া ঠিক না। হিরো এনাদের বাসার ঠিক সামনে রিক্সা থেকে নামলো। রিক্সায় আসতে আসতে সে ঠিক করে রেখেছে, এনাদের বাসার ঘরের জানালার কাছাকাছি দাঁড়িয়ে কয়েকবার কাশবে। যক্ষা রোগীর কাশি না।
ভদ্রকাশী, যাতে এনা ভেতর থেকে শুনতে পেয়ে বের হয়ে আসে। হিরুকে কাশতে হলো না। সে দেখল এনা বাসার সামনের দোকান থেকে কি যেন কিনছে। এনাদের বাড়িতে কোনো কাজের লোক নেই বলে দোকানের টুকটাক বাজার মেয়েদেরই করতে হয়। হিরু এগিয়ে গেল। এনা আধা কেজি চিনি কিনছে। হিরু গম্ভীর মুখে দোকানদারকে বলল, পাল্লাটা ঠিকমতো ধরেন ভাইজান, পাল্লায় ফের আছে? নগদ পয়সায় পাবলিক জিনিস কিনবে আর আপনি পাবলিককে ঠকাবেন তা তো হয় না। এনা বলল, নগদ পয়সায় কিনছি না, বাকিতে কিনছি। বলেই হিরুকে দ্বিতীয়বার কথা বলার সুযোগ না দিয়ে সে চিনির ঠোঙা হাতে নিয়ে রাস্তা পার হয়ে গেল। যেন হিরুকে সে চেনে না, যেন হিরু রাস্তার একটা ছেলে। হিরু মনে মনে বলল, হারামজাদি। তার মন খারাপ হয়ে গেল। আজ দিনটাই তার জন্য খারাপ। হাতও পুরোপুরি খালি। যে সামান্য কিছু টাকা ছিল তার সবটাই রিক্সা ভাড়ায় চলে গেছে। শখানেক টাকা সঙ্গে না থাকলে কেমন অস্থির লাগে। কোথায় পাওয়া যায় টাকা? হিরু দ্রুত চিন্তা করতে লাগল। ঢাকায় ধার চাওয়ার মতো আত্মীয় স্বজন কে কে আছে যাদের কাছ থেকে এখনও ধার চাওয়া হয়নি? তেমন কারোর নাম এই মুহূর্তে মনে পড়ছে না। উত্তর শাহজাহানপুরে দূর সম্পর্কের এক মামা আছেন, তার কাছে যাওয়া যায়। তবে ওই ভদ্রলোকের নিজেরই দিন আনি দিন খাই এ অবস্থা। ধার চাইতে গিয়ে কোন বিপদে পড়তে হয় কে জানে। হিরু জমা করে রাখা বিদেশি সিগারেটটা বের করল। জমা করে রাখার কোনো অর্থ হয় না। সে সিগারেট ধরিয়ে দুটা টান দিয়েছে। তখন দেখা গেল এনা আবার আসছে, এবং তার কাছেই যে আসছে এটাও নিশ্চিত। হিরু ঠিক করে রাখলো কোনো কথা বলবে না। যে মেয়ে তাকে অপমান করে, দেখতে পেয়েও না দেখার ভান করে চলে যায়, তার সঙ্গে কথা বলার কোনো মানে হয় না। এনা এসে হিরুর সামনে দাঁড়িয়েছে। মেয়েটাকে হিরুর সত্যি সত্যি সুন্দর লাগছে। যত দিন যাচ্ছে মেয়েটা কি ততই সুন্দর হচ্ছে? তা কেমন করে হয়? এনা বলল, এরকম বিশ্রী করে শীষ দিচ্ছিলেন কেন? কতবার না বললাম এরকম করবেন না। আর ছাদে ঢিল মারলেন কেন? এসব কি? কথা না বলার প্রতিজ্ঞা টিকল না। হিরু বলল, মন মেজাজ খুব খারাপ, মাথার ঠিক নাই। কি করতে কি করি। মাথার ঠিক নাই কেন? আর বলো না, ছোট ভাই মিসিং হয়ে গেছে। দৌড়াদৌড়ি ছুটাছুটি তো সব আমার ঘাড়ে। বড় ছেলে হবার বিরাট যন্ত্রণা। আপনার ছোট ভাই হারিয়ে গেছে নাকি? পালিয়ে গেছে যাকে বলে। হিরু থেমে গেল। সে পালিয়ে গেছের একটা ইংরেজি বলতে চেয়েছিল, বলতে পারছে না, কারণ পালিয়ে গেছের ইংরেজি তার জানা নেই। এনা বলল, পুলিশকে খবর দিয়েছেন? না, পুলিশে হবে না, পীর সাহেবের কাছে যেতে হবে। কলতা বাজারের পীর। জিন সাধনা আছে, আমার সঙ্গে খুবই খাতির, অত্যন্ত স্নেহ করেন। এনা বলল, আপনাকে স্নেহ করেন? আপনাকে স্নেহ করার কি আছে? হিরুর বিস্ময়ের সীমা রইল না। এই মেয়ে বলে কি? কষে একটা চড় দিতে ইচ্ছা করছে। যেসব চমৎকার কথা বলবে বলে হিরু এসেছিল তার সবই এলোমেলো হয়ে গেল। হিরু বলল, যাই তাহলে। আচ্ছা, দিন 15 দেখা হবে না। ঢাকার বাইরে যাচ্ছি, বিজনেসের ব্যাপার। যান, বিজনেস করে আসুন। তোমার ঠিকানাটা লিখে দাও তো। সময় যদি পাই একটা চিঠি ফিটি ছেড়ে দিব। চিঠি দিতে হবে না, বাবা জানলে আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে। হিরুর মনটাই খারাপ হয়ে গেল। মন খুব বেশি খারাপ হলে সে সাধারণত পীর সাহেবের কাছে যায়। আজ তাও যাওয়া যাবে না, হাত একদম খালি। পীর সাহেব টাকা পয়সা কিছুই নেন না, তবে বিদেশি সিগারেট দিলে খুশি হন। এক প্যাকেট ব্যানসন সিগারেটের দাম কম করে হলেও ৫-৫০ টাকা। এই টাকাটা সে কোথায় পাবে? হিরু ভেবে পেল না। তার এবং এনার ব্যাপারটা সে পীর সাহেবকে বলবে কি বলবে না। লজ্জা করে, তবে একবার বলে ফেললে চিরজীবনের জন্য নিশ্চিন্ত। তাছাড়া টুকুর জন্যেও যাওয়া দরকার। হারানো মানুষ বাড়ি ফিরিয়ে আনার ব্যাপারে এই পীর সাহেব হচ্ছে 1 নাম্বার। পীর সাহেবের 11টা জিন আছে, জিনের মারফত খবর পান। হিরু খালি হাতেই পীর সাহেবের সন্ধানে রওনা হলো। টুকু পার্কের একটা বেঞ্চিতে শুয়ে আছে। তার সমস্ত শরীরে এক ধরনের আরামদায়ক আলস্য, শুধু মাথাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। এসব হচ্ছে প্রবল জ্বরের লক্ষণ। সে বুঝতে পারছে তার গায়ে জ্বর, অনেকখানি জ্বর। জ্বরের জন্যই শ্রাবণ মাসের পড়ন্ত দিনের রোদ তার কাছে এত আরামদায়ক মনে হচ্ছে।
রোদটা আরেকটু কড়া হলে ভালো হতো, শীত শীত ভাবটা দূর হতো। টুকু চোখ মেলল। আকাশ অনেকখানি নিচে নেমে এসেছে। সকালে প্রথম যখন জ্বরের ভাবটা টের পেল, তখন থেকেই সে লক্ষ্য করছে আকাশ ক্রমশ নেমে আসছে। বাসায় যখন জ্বর আসতো তখনও এমন হতো, মনে হতো ছাদটা নিচে নেমে এসেছে। এখন মাথার উপর ছাদ নেই, চকচকে আকাশ। সে আকাশ এত দ্রুত নিচে নামছে যে তার ভয় ভয় করছে। টুকু চোখ বন্ধ করে ফেলল। আজ নিয়ে 2 দিন সে পানি ছাড়া কিছু খায়নি। ইচ্ছা করলে খেতে পারত। তার পকেটে 17 টাকা, এই জীবনের পুরো সঞ্চয়। এই টাকা সবটাই সে পেয়েছে তিথির কাছ থেকে। যতবার সে তিথিকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিতে গেছে, ততবার বাসে উঠবার আগে ব্যাগ খুলে তিথি তাকে 1 টাকা দিয়ে বলেছে, নে রেখে দে। টুকু প্রতিবার বলেছে লাগবে না। তিথি বলেছে, না লাগলেও রেখে দে। টুকুর 41 টাকার মতো জমেছিল। বাকি টাকাটা খরচ হয়েছে গ্রিন বয়েজ ক্লাবের চাঁদায়। এই ক্লাবটা নতুন হয়েছে। ক্লাবের সেক্রেটারি বজলু ভাই। উকিল সাহেবের বাড়ির গ্যারেজে ক্লাবের অফিস ঘর এবং লাইব্রেরি। লাইব্রেরির বইয়ের সংখ্যা 158। লাইব্রেরিতে ভর্তি হবার নিয়মটা হলো একটা বই দিতে হবে এবং ভর্তি ফি 10 টাকা দিয়ে মেম্বার হতে হবে। মেম্বার হয়ে গেলে প্রতি মাসের চাঁদা 3 টাকা। টুকু এই লাইব্রেরির প্রথম সদস্য। শুধু তাই না, গ্রিন বয়েজ ক্লাবের মাসিক মুখপাত্র নতুন দেশের সে একজন চিত্রকর। এই খবর টুকুদের বাসার কেউ জানে না। কেউ জানে না টুকু যে শুধু একজন চিত্রকর তাই না, সে গল্পও লেখে। একটি গল্প ইত্তেফাকের কচিকাঁচার আসরে ছাপা হয়েছে। গল্পের নাম রাজকন্যা চম্পাবতী। রূপকথা। রূপকথা লিখতেই টুকুর ভালো লাগে। তার মাথায় এ জিনিসেই ঘুরে বেড়ায়। ভোরবেলা সে যখন বাড়ি থেকে বের হলো, তখনও তার মাথায় ছিল একটা রূপকথার গল্প। যেন সে একজন রাজকুমার, রাজপ্রাসাদ ছেড়ে বের হয়েছে। বের হবার কারণ ভয়ঙ্কর একটা দৈত্য। দৈত্যটার নাম কুরুবেগ। এই কুরুবেগ দৈত্যের ভয়ে সমস্ত পৃথিবী থরথর করে কাঁপছে। একে কেউ মারতে পারছে না, কারণ কুরুবেগ অমর। শুধু একজন পারে কুরুবেগকে মারতে, সেই একজন হচ্ছে সে নিজে। তবে তার জন্য তাকে সাধনা করতে হবে, 7 দিন উপবাস। উপবাসের 8ম দিনে তার কাছে আসবেন একজন দেবদূত। তিনি নরম গলায় বলবেন, হে বালক, তোমার সাধনায় তুষ্ট হয়েছি। তুমি কি চাও বৎস? 3টি বর তুমি প্রার্থনা করো। সে তখন চাইবে কুরুবেগকে হত্যার অস্ত্র। টুকুর উপবাসের আজ 2য় দিন। প্রথম দিন যে কষ্টটা হচ্ছিল, আজ তা হচ্ছে না। টুকুর ধারণা আগামী দিন আরও কম হবে। বাসায় থাকলে কষ্ট হতো। খিদের ব্যাপারটা বেশ অদ্ভুত। বাসায় থাকলেই খিদে বেশি লাগে এবং যখন জানা যায় ঘরে খাবার নেই, তখন হঠাৎ করে খিদের কষ্ট লক্ষগুণ বেড়ে যায়। জগৎ সংসার অন্ধকার মনে হয়। এরকম কষ্ট অবশ্য টুকুকে খুব বেশি করতে হয়নি। এই জীবনে মাত্র 3 বার। প্রথমবার যখন ব্যাপারটা হলো, তখন কষ্টের চেয়েও বিষয় প্রধান হয়ে দাঁড়ালো। হঠাৎ একদিন দুপুরবেলা রান্না হলো না। টুকুর বাবা বারান্দায় বসে বারবার বলতে লাগলেন, ভেরি ব্যাড টাইম, যাকে বলে দুঃসময়। কি করা যায়? না খেয়ে তো আর থাকা সম্ভব না। ও মিনু, কি করা যায় বলো তো? টুকুর মা রান্নাঘরের বারান্দায় মোড়াতে বসা ছিলেন। সেখান থেকে তিনি তীক্ষ্ণ গলায় বললেন, তুমি কথা বলবে না। জালালউদ্দিন বিস্মিত গলায় বললেন, কথা না বললে হবে কি করে? একটা বুদ্ধি বের করতে হবে না? চুপচাপ গালে হাত দিয়ে বসে থাকলে হবে? খবরদার, একটা কথা না। তোমাকে নিয়ে বড় যন্ত্রণা হলো তো। সমস্যা বুঝতে পারছি না। মানব জীবনে সমস্যা আসবেই। সেই সমস্যার সমাধান ঠান্ডা মাথায় বের করতে হবে। কুল ব্রেইনে ভাবতে হবে। সমস্যার সমাধান বের করা আছে, তোমাকে ভাবতে হবে না। জালালউদ্দিন উৎসাহী গলায় বললেন, কি সমাধান? ঘরে ইঁদুর মারার বিষ আছে, ওইটা খানিকটা করে খেয়ে শুয়ে থাকো। পাগল হয়ে গেলে নাকি মিনু? পাগল হইনি, পাগল হব কেন? আত্মহননের চিন্তা যে মাথায় এসেছে, এটাই হচ্ছে পাগলামির সবচেয়ে বড় লক্ষণ। বড় বড় মনীষীদের কাছ থেকে আমাদের শিখতে হবে।
বিপদে ধৈর্য ধারণ করতে হবে। আর একটা কথা তুমি যদি বলো, জোর করে তোমাকে বিষ খাইয়ে দেব। সব সময় ফাইজলামি। জালালউদ্দিন চুপ করে গেলেন। টুকুরও ভয় ভয় করতে লাগলো। মার চেহারা অন্যরকম হয়ে গেছে, রূপকথার ডাইনিদের মতো লাগছে। হিরু বাড়ি এলো সন্ধ্যার আগে আগে, মুখ ভর্তি পান, হাতে সিগারেট। দুপুরে বাড়িতে খাওয়া হয়নি শুনে সে চোখ কপালে তুলে বলল, বিগ প্রবলেম মনে হচ্ছে। জালালউদ্দিন বললেন, তোর কাছে টাকা পয়সা কিছু আছে নাকি রে হিরু? আমার কাছে টাকা পয়সা থাকবে কেন? কিছুই নেই। বিশ্বাস না হয় পকেটে হাত দিয়ে চেক করতে পারো। 5টা টাকা ছিল, 1 প্যাকেট সিগারেট কিনে ফেললাম। জালালউদ্দিন ক্লান্ত গলায় বললেন, দেখি একটা সিগারেট দে। সিগারেটের খিদে নষ্ট করার ক্ষমতা আছে। জালালউদ্দিন বসে বসে সিগারেট টানতে লাগলেন। তার সামনেই বসল হিরু। কিছুক্ষণ পরপর সে বড় বড় নিঃশ্বাস ফেলছে, কপালের রগ টিপে ধরেছে। তার ভাবভঙ্গি দেখে জালালউদ্দিন বলতে বাধ্য হলেন, এত চিন্তা করিস কেন? এত চিন্তার কি আছে? রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ স্বয়ং। সেই রিজিক নিয়ে বেশি চিন্তা করার মানেই হচ্ছে আল্লাহকে বিশ্বাস না করা, মহাপাপের শামিল। আল্লাহর উপর প্রবল বিশ্বাস রেখে তিনি হিরুর কাছ থেকে নিয়ে পরপর 3টা সিগারেট খেয়ে ফেললেন। আশ্চর্যের ব্যাপার, দেখা গেল স্বয়ং আল্লাহ জালালউদ্দিনের বিশ্বাসের মর্যাদা রাখলেন। মিনু কোনো এক গভীর গোপন থেকে গলার একটা হাড় বের করলেন। কি করে এটা অবশিষ্ট রয়ে গেল কে জানে। 2 ভরি থেকে 2.5 ভরির মতো ওজন। জালালউদ্দিন একগাল হাসলেন, হিষ্টচিত্তে বললেন, কি বলেছিলাম না, সব সমস্যার সমাধান আছে, বিশ্বাস তো করো না। হিরু গয়না নিয়ে বেরোলো। আগেরগুলো তার হাতেই বিক্রি হয়েছে। তার নাকি কোনো এক চেনা দোকান আছে, ভালো দাম দেয়, খাদের জন্য কিছুই কাটে না। জালালউদ্দিন বললেন, ওই সঙ্গে সপ্তাহের বাজার করে আনবি, বুঝলি? চাল ডাল চা চিনি, নোনা ইলিশ 5 কিনা দেখবি। কচুর লতি দিয়ে নোনা ইলিশের কোনো তুলনা হয় না, একবারে বেহেস্তিখানা, বুঝলি? হিরু গয়না নিয়ে বেরোলো, আর ফিরল না। বেঞ্চে শুয়ে শুয়ে টুকু পুরনো কথা ভাবছে। ভাবতে বেশ মজা লাগছে। হিরু ভাইয়া না ফেরায় বাবা ওই রাতে কি অবাকই না হয়েছিলেন। রাত 11টার দিকে ভয় পাওয়া গলায় বললেন, ও মিনু, গয়না নিয়ে পালিয়ে গেল নাকি? মিনু সহজ গলায় বললেন, হ্যাঁ। এখন কি করব? ঘুমিয়ে পড়ো, কি আর করবে? বলো কি তুমি? মিনু সত্যি সত্যি ঘুমাবার আয়োজন করলেন। মশারি ফেলতে ফেলতে বললেন, ঘুমাতে না চাও জেগে থাকো, রিজিকের জন্য আল্লাহকে ডাকো, তিনি ব্যবস্থা করবেন। ক্ষুধার্ত মানুষ ঘুমোতে পারে না বলে যে প্রচলিত ধারণা আছে তা ঠিক না। ক্ষুধা পেলে ঘুম ভালো হয়। ওই রাত্রে শোয়া মাত্র টুকু ঘুমিয়ে পড়ল। রাত 3টার দিকে তার ঘুম ভাঙানো হলো। ডাল ভাত রান্না হয়েছে। আগুন গরম ভাত ফু দিয়ে তার বাবা খাচ্ছেন। তার মুখে কি আনন্দ! জানা গেল দুবেলার মতো খাবার ঘরে ছিল। সামনের দিন কেমনে যাবে তা বোঝার জন্য মিনু এই ব্যবস্থা করেছে। সবাই আকণ্ঠ খেল। শুধু তিথি ভাতের থালা সামনে নিয়ে বসে রইল, কিছু মুখে দিল না। জালালউদ্দিন বললেন, খাচ্ছিস না কেন? তিথি বলল, রুচি হচ্ছে না বাবা, তোমরা খাও। 2-1 গাল মুখে দে, তাহলে দেখবি রুচি হচ্ছে। ডাল কাঁচামরিচ দিয়ে ডলা দিয়ে দেখবি কী রকম টেস্ট হয়। মিনু, ওকে একটা পেঁয়াজ দাও, ঘরে পেঁয়াজ আছে না? তিথি বলল, না খাওয়ার অভ্যাস করি বাবা, সামনের দিনগুলোতে তো না খেয়েই থাকতে হবে। সে থালা সরিয়ে উঠে দাঁড়ালো। মিনু একবারও তাকে খেতে ডাকল না। আজ সকাল থেকে টুকুর মাথায় এসব ঘটনা ছবির মতো আসছে। পাশাপাশি আসছে রূপকথার গল্পটা। টুকুর পায়ের কাছে 1 ঠোঙা ঝালমুড়ি নিয়ে কে যেন এসে বসল। টুকুর মনে হলো এ কুরুবেকের গুপ্তচর, তার সাধনা ভাঙাতে এসেছে। ঝালমুড়ির লোভ দেখাচ্ছে, যাতে সে লোভে পড়ে ঝালমুড়িওয়ালাকে ডেকে 2 টাকার মুড়ি কিনে ফেলে। একবার কিনে ফেললেই সব শেষ। কুরুবেককে হত্যা করা তখন আর সম্ভব হবে না। লোকটি একবার তার দিকে তাকিয়ে বলল, কি হইছে? টুকু জবাব দিল না, চোখ বন্ধ করে ফেলল। লোকটি দ্বিতীয়বার প্রশ্ন করল না। এই দুঃসময়ে কেউ বেশি প্রশ্ন করে না। বেশি প্রশ্ন করলেই যদি কাঁধে দায়িত্ব এসে পড়ে। দায়িত্ব খুব খারাপ জিনিস, এর থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। টুকু একবার ভাবল, কেউ কি তাকে খুঁজতে বের হবে? সেই সম্ভাবনা কতটুকু?
খুব বেশি না। খোঁজাখুঁজির যন্ত্রণায় কেউ যাবে না। একজন মানুষ কমে গেলেই সংসারের জন্য ভালো। তবে বজলু ভাই খবর পেলে নিশ্চয়ই বের হবেন, এবং খুঁজে বের করতে পারলে খুশি খুশি গলায় বলবেন, তুই যে ঘর থেকে পালাতে পারলি এটা খুবই শুভ লক্ষণ। সব গ্রেট ম্যানরাই কোনো না কোনো সময়ে বাড়ি থেকে পালিয়েছেন, একমাত্র ব্যতিক্রম রবি ঠাকুর। বাড়ি থেকে পালাননি বলে তার লেখায় পুতপুত ভাবটা বেশি। বাড়ি থেকে পালালে অভিজ্ঞতা হয়, নানান ধরনের মানুষের সঙ্গে মেশা যায়, গুডম্যান ব্যাডম্যান সব ধরনের মানুষ। পরবর্তী সময়ে এইসব অভিজ্ঞতা কাজে লাগে। তোর জন্য এটা খুবই দরকারি, লেখালেখির লাইনে যখন আছিস। আমাদের দেশের লেখকরা বড় হতে পারল না কেন? অভিজ্ঞতার অভাবে। ম্যাক্সিম গোর্কির অভিজ্ঞতা কজনের আছে তুই বল? একজনেরও নেই। আমাদের দেশের লেখকরা কি করে? খায় দায়, ঘুমায়, আড্ডা দেয়। এদের এক বিন্দু অভিজ্ঞতাও নেই। আমি খুব খুশি যে তোর অনেক অভিজ্ঞতা হয়ে গেল। মজার ব্যাপার হচ্ছে টুকুর তেমন কোনো অভিজ্ঞতাই হয়নি। সে নিজের মনে সময় কাটিয়েছে। বেশিরভাগ সময় কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়েছে। কেউ তাকে বিরক্ত করেনি। শুধু একবার এক বুড়ি তাকে বলেছে, এই ছ্যামরা, তোর কি হইছে? শরীরে কি জ্বর? বুড়ির গলায় স্নেহ মমতার লেশ মাত্র নেই। টুকু সেই প্রশ্নের জবাব দেয়নি, চোখ বন্ধ করে ফেলেছে। বুড়ি আবার বলেছে, এই ছ্যামরা, উইঠা বদেহি, তোর বাড়ি কই? টুকু বিরক্ত হয়ে উঠে গেছে। নিজের পরিবারের মানুষদের বাইরের গত 2 দিন এই বুড়ি এবং ঝালমুড়ি ঠোঙা হাতের লোক, এই দুজনের সঙ্গেই তার কথা হয়েছে। বিরাট কোনো অভিজ্ঞতা নয়। সন্ধ্যার ঠিক আগে আগে টুকু উঠে বসল। আকাশটা অনেকখানি নেমে আছে। আকাশের রং ঘন লাল। সন্ধ্যাবেলা আকাশ খানিকটা লাল হয়। এতটা লাল হয় নাকি? তার ধারণা হলো জ্বর খুব বেড়েছে। এতটা বাড়তে দেওয়া ঠিক হয়নি। সে উঠে দাঁড়াতে গিয়ে ঘুরে নিচে পড়ে গেল। মুড়ির ঠোঙা হাতের লোকটি তাকিয়ে দেখল, কিছুই বলল না। তার খাওয়া শেষ হয়ে গিয়েছিল। সে ঠোঙা ছুঁড়ে ফেলে উঠে দাঁড়ালো। অস্বাভাবিক দ্রুততার সঙ্গে সে হাঁটছে। একবারও পিছনে ফিরে তাকাচ্ছে না। দিনকাল বদলে যাচ্ছে। কেউ এখন আর বাড়তি ঝামেলায় যেতে চায় না। দেখতে দেখতে প্রায় 6 দিন হয়ে গেল। টুকুর খোঁজ নেই। মিনু প্রায় দুপুরবেলা নিজের ছেলেকে খুঁজতে বের হন। কাউকে তা বলেন না। টুকুর প্রসঙ্গে কোনো রকম কথাবার্তায় তিনি অংশগ্রহণ করেন না, যেন টুকু নামে তার কেউ ছিল না। এই কদিন তিথি টুকুর প্রসঙ্গ তুলে নে। আজ তুলল। হিরুকে বলল, থানায় খবর দিয়েছিস? হিরু অত্যন্ত বিস্মিত হয়ে বলল, না। না কেন? আরে থানায় খবর দিয়ে হবেটা কি? কিছুই হবে না। উল্টো শালাদের টাকা খাওয়াতে হবে। টাকা খাওয়াতে হবে কেন? পুলিশের কাছে যাবি আর টাকা খাওয়াবি না, এটা একটা কথা হলো নাকি? পুলিশ সম্পর্কে তুই কিছুই জানিস না। থানায় খবর দেওয়ার ব্যাপারটা তুই ফরগেট করে ফেল। আমরা কিছুই করব না? হাত গুটিয়ে বসে থাকব? তোকে এই নিয়ে চিন্তা করতে হবে না। ব্যবস্থা নেওয়া হয়েছে। কি ব্যবস্থা? ওইসব জেনে তুই কি করবি? আমার উপর ছেড়ে দে। তোর উপর ছেড়ে দিয়েই তো এই অবস্থা। হিরু কোনো উত্তর না দিয়ে খাওয়া শেষ করে উঠে গেল। হাত মুখ ধুয়ে তাকে এখন সিগারেট কিনতে যেতে হবে। টুকু না থাকায় এই একটা সমস্যা হয়েছে। ছোট ছোট কাজে নিজেকেই যেতে হচ্ছে। ভরা পেটে হাঁটতে ভালো লাগে না। টুকুকে নিয়ে যে তিথি চিন্তা করছে, এতেও সে বেশ মজা পাচ্ছে। পীর সাহেবের কথা মতো 10 দিনের দিন টুকুর ফিরে আসার কথা। আসবে সেটা তো প্রায় নিশ্চিত। কাজেই ছোটাছুটি হইচইয়ের কোনো দরকার নেই। সিগারেট কিনতে কিনতে হিরুর মনে হলো, আজ কি একবার যাবে পীর সাহেবের কাছে? এমনি গিয়ে একটু কদমবুসি করে আসা আর কি। দুপুরের খাওয়া দাওয়া শেষ হবার পরপরই মিনু বের হয়ে গেলেন। একটা ভবঘুরে কেন্দ্রের খোঁজ পেয়েছেন। পুলিশ ট্রাক ভর্তি ভিখারি নিয়ে ওইখানে আটকে রাখে বলে শুনেছেন। কে জানে টুকুকেও রেখেছে কি না। তিনি ফিরলেন সন্ধ্যা মেলাবার পর। ঘর অন্ধকার। বারান্দায় তার বড় মেয়ে অরুর বর আব্দুল মতিন বসে আছে। রাগে মিনুর গা জ্বলে গেল। এই ছেলেকে দেখলেই তার এরকম হয়। আব্দুল মতিনের হাতে সিগারেট। শাশুড়িকে দেখে সিগারেট লুকাবার একটা ভঙ্গি করে উঠে এলো। সিগারেট হাতেই পা ছুঁয়ে সালাম করল। কেমন আছেন আম্মা? মিনু শুকনো গলায় বললেন, তুমি কখন এলে? 4টার সময়।
দেখি কেউ নাই, তখন থেকে একলা বসে আছি। বাসার আর লোকজন কোথায়? জানি না কোথায়। আব্দুল মতিন বিস্মিত হয়ে বলল, খালি ঘর রেখে সব চলে গেছে, কি আশ্চর্য ব্যাপার। যে তালা দিয়েছেন এটা তো আম্মা বাতাস লাগলে খুলে যাবে। খুলে গেলে কি আর করা, ঘরে আছেই বা কি যে সিন্দুকের তালা লাগাতে হবে। অরু কেমন আছে? আছে মোটামুটি। মোটামুটি কেন? আরেকটা সন্তান হবে, এই জন্য শরীরটা একটু ডাক্তার বলেছে রক্তের অভাব, আয়রন ট্যাবলেট দিয়েছে, ওই খাচ্ছে দিনে 3টা করে। তুমি ঢাকায় এসেছো কি জন্যে? কোনো কাজে না এমনি? বিনা কাজে কি আর আম্মা আমার মতো মানুষ আসা যাওয়া করতে পারে? ঢাকা কুমিল্লা যেতে আসতেই 50 টাকা খরচা। কাজে এসেছি। কাজটা কি? জি বলবো। একটু চা দিতে পারবেন? গত রাতে 1 ফোঁটা ঘুম হয় নাই, শরীরটা একবারে হয়ে গেছে। গোসল করব ভেবেছিলাম, বাথরুমে দেখি সাবান নাই। কি আর করবে, সাবান ছাড়াই গোসল করো। মিনু রান্নাঘরে ঢুকে গেলেন, ঘরে কিছু নাই, শুধু চা দিতে হলো। তার জন্য মিনু কোনো রকম সংকোচ বোধ করলেন না। মতিন চায়ের কাপে চুমুক দিয়ে বলল, টাকাটার জন্য আসলাম আম্মা, বিপদে পড়েছি, যার টাকা তাকে দিতে হয়, রোজ তাগাদা দিচ্ছে। মিনু বিস্মিত হয়ে বললেন, কিসের টাকা? ওই যে গত মাসে হিরু গিয়ে নিয়ে আসলো। হিরু টাকা নিয়ে এলো? কিসের টাকা? আব্বার চোখ অপারেশনের টাকা। আমার হাত তখন একবারে খালি। তা ওরও এমন কান্নাকাটি শুরু করলো। কি আর করব, ধার করে জোগাড় করলাম। এমনি তো কেউ টাকা ধার দেয় না, সুদ কবুল করে ধার। তা ভাবলাম কি আর করা, চোখ বলে কথা। কত টাকা? মতিন অবাক হয়ে বলল, কত টাকা? আপনি জানেন না? মিনু বিরক্ত গলায় বললেন, জানলে তোমাকে জিজ্ঞেস করতাম। জানি না বলেই জিজ্ঞেস করছি। কত টাকা এনেছে? 2000। কি সর্বনাশ, বলো কি তুমি? আপনি কিছুই জানেন না? এ তো দেখে আরেক মুসিবত হয়ে গেল। হিরো মনে হচ্ছে ফাটকি মেরে টাকা নিয়ে এসেছে। এখন আমি কি করি? হিরো আসুক, হিরোকে বলো, যাকে টাকা দিয়েছ তার ঘাড় ধরে টাকা আদায় করো। আমার কাছে কি? আপনার কাছে কি মানে? এসব আপনি কি বলছেন আম্মা? সত্যি কথাই বলছি, হিরুর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এ তো বিরাট সমস্যায় পড়লাম। হিরোকে কি আমি টাকা দিয়েছি নাকি? টাকা দিলাম আপনাদের, রাত 10টার ট্রেনের ফিরব। এর মধ্যে যাই হোক একটা ব্যবস্থা করেন, পুরোটা না হলেও অন্তত 1000 খানেক, নয়তো বিরাট বেইজ্জত হব। বললেই তো হবে না, টাকা পাবো কোথায়? টাকা গাছ তো বাবা পুতা নাই। সংসারের হাল অবস্থা তো জানো, জেনে শুনে এরকম অবুঝের মতো কথা বললে হবে নাকি? আমি কি অবুঝের মতো কথা বললাম? পুরো বেইজ্জত হব লোকের সামনে। না হয় শ্বশুরবাড়ির জন্য খানিকটা বেইজ্জত হলেই। আম্মা, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। মিনু ক্লান্ত গলায় বললেন, এ টাকার আশা তুমি ছেড়ে দাও বাবা। আব্দুল মতিন কপালে চোখ তুলে ফেলল। ছেড়ে দেব? কি বলছেন? যা সত্যি তাই বললাম। আব্দুল মতিন খানিকক্ষণ গম্ভীর হয়ে বসে থেকে উঠে চলে গেল। কোথায় যাচ্ছে মিনু কিছু জিজ্ঞেস করলেন না। যাক যেখানে ইচ্ছা, পুরোপুরি চলে গেলেই ভালো। তবে পুরোপুরি চলে যায়নি, হ্যান্ডব্যাগ ফেলে গেছে। হ্যান্ডব্যাগের জন্য আসবে, সম্ভবত হিরুর খোঁজে গেছে। তিথি সন্ধ্যার একটু পরেই বাড়ি ফিরে দেখে হুলস্থুল কাণ্ড। দুলাভাই এবং মা দুজনেই গলা ফাটিয়ে চিৎকার করছে। কি নিয়ে কথা হচ্ছে বোঝার উপায় নেই। তিথি বলল, এসব কি হচ্ছে দুলাভাই? মতিন চোখ লাল করে বলল, কি হচ্ছে তুমি জানো না? জি না। বাজে কথা বলবেন না। কি হচ্ছে তোমরা সবাই জানো। এখন ভালো মানুষ সেজেছ। ভাইকে পাঠিয়ে টাকা আনবার সময় মনে ছিল না, এখন অস্বীকার যাচ্ছ। কিছুই অস্বীকার যাচ্ছি না। আগে আপনি আমাকে ব্যাপারটা গুছিয়ে বলুন, এরকম রাগ করছেন কেন? মতিন পুরোপুরি গুছিয়েও বলতে পারল না, কথা এলোমেলো হয়ে যাচ্ছে, তবু মূল ব্যাপারটা বোঝা যাচ্ছে। তিথি ক্লান্ত গলায় বলল, আপনার টাকা দিয়ে দেব, একসঙ্গে সবটা না পারলেও ভাগে ভাগে দেব। প্লিজ চিৎকার করবেন না। আপনার খাওয়া দাওয়া হয়েছে দুলাভাই? মতিন কি একটা বলতে যাচ্ছিল, বলতে পারল না। রাগে তার মুখে কথা আটকে যাচ্ছে। সে হ্যান্ডব্যাগ হাতে নিয়েছে।
তিথি বলল, যাচ্ছেন কোথায় দুলা ভাই? মিনু বলল, যেইখানে ইচ্ছা যাক, তুই কথা বলিস না, ফাজিলের ফাজিল। মতিন বাড়ি থেকে বের হবার আগে তীব্র গলায় বলল, এর ফল ভালো হবে না, এর ফল কিন্তু ভালো হবে না, তখন কিন্তু আমাকে দুষবেন না। তিথি বলল, কাজটা কি ভালো করলে মা? দুলাভাই গিয়ে আপার ওপর সুদ তুলবে। তুললে তুলুক, মুখে অ্যাসিড মারুক, গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিক, যা ইচ্ছা করুক। কি হয়েছে তোমার? কিছু হয়নি। বাবা কোথায় মা? জানি না কোথায়, যাক যেখানে ইচ্ছা। তিথি এক দৃষ্টিতে মাকে দেখছে, বোঝার চেষ্টা করছে। যতই দিন যাচ্ছে মা বদলে যাচ্ছে, পরিবর্তন অতি দ্রুত হচ্ছে বলে খুব চোখে লাগছে। তিথি লক্ষ্য করল মা শান্ত ভঙ্গিতে নিজের জন্য চা বানিয়ে জলচৌকিতে বসে খাচ্ছে, তার চেহারায় কোনো রকম বিকার নেই। জালালউদ্দিন হিরুর সঙ্গে তার পীর সাহেবের সঙ্গে দেখা করতে এসেছেন। পীর ফকিরের প্রতি তার কোনো রকম বিশ্বাস নেই, তবু এসেছেন কারণ ঘর থেকে বের হতে ইচ্ছা করছে। তার মনে ক্ষীণ আশা ছিল, যেহেতু চোখে দেখতে পান না, হিরু হয়তো একটা রিক্সা ভাড়া করবে, অন্ধ বাপকে তো আর হাঁটিয়ে নেবে না। হিরু রিক্সার ধার দিয়েও গেল না, ঠেলে ঠেলে একটা বাসে তুলে ফেলল। সেই বাসে গাদাগাদি ভিড়, এর মধ্যেও বসার জায়গা করে ফেলল। জানালার পাশে বসেছে এমন একজন মানুষকে খুঁজে বের করল, যাকে দেখে মনে হয় এর হৃদয়ে দয়া মায়া আছে, অনুরোধ করলে ফেলবে না। হিরু তার কাছে গিয়ে বিনয়ে প্রায় গলে গিয়ে বলল, ব্লাইন্ড পার্সন নিয়ে এসেছি ভাই, জায়গা দিন। ব্লাইন্ড এবং সিক দুটোই একসঙ্গে, যায় যায় অবস্থা বলতে পারেন। সঙ্গে সঙ্গে জায়গা হলো। হিরু বলল, থ্যাঙ্কস ভাই, মেনি থ্যাঙ্কস। হিরুর কাছে মনে হলো আজকের দিনটা খারাপ না, শুভ। পীর সাহেবের সঙ্গে দেখা হবে, সব দিন দেখা হয় না, লোকজনের ভিড় থাকে। কোনো কোনো দিন পীর সাহেব চিল্লায় বসেন। চিল্লা ব্যাপারটা কি সে জানে না, তবে তার ধারণা ব্যাপারটা খুবই জটিল কিছু। কারণ পীর সাহেব যেদিন চিল্লায় বসেন সেদিন তার খাদেমরা ইশারায় কথা বলেন, তখন কোনো রকম শব্দ করা নিষিদ্ধ। যা ভাবা গিয়েছিল তাই। যাওয়া মাত্র পীর সাহেবের সঙ্গে দেখা হলো। যে কোনো কারণেই হোক আজ লোকজন একেবারেই নেই। পীর সাহেব বারান্দায় বিমর্ষ মুখে একা একা বসে আছেন। অনেকটা দূরে দুজন বোরকা পরা মেয়ে, মেয়ে দুটি কাঁদছে। পীর সাহেব বললেন, খবর কী রে তোর? হিরু বলল, আপনার দোয়া স্যার, আমি আমার ফাদারকে নিয়ে এসেছি, আপনার খুব ভক্ত। পীর সাহেব নিস্পৃহ গলায় বললেন, ভালো করেছিস, খুব ভালো করেছিস। ছোট ভাইয়ের ব্যাপারটাও স্যার একটু মনে করিয়ে দিতে আসলাম, খুবই চিন্তাযুক্ত আছি, বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ। পীর সাহেব বড় করে হাই তুললেন। হিরু বাবার কানে কানে বলল, হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? পা ছুঁয়ে সালাম করো। জালালউদ্দিন বিরক্ত গলায় বললেন, পা দেখতেই পাচ্ছি না, সালাম করব কি? হিরু পীর সাহেবের দিকে তাকিয়ে হাত কসলাতে কসলাতে বলল, বাবার চোখে একটা সমস্যা আছে স্যার, বলতে গেলে ব্লাইন্ড, একটু দয়া করে যদি দেখেন। পীর সাহেব হিরুর দিকে না তাকিয়েই বললেন, চোখ ঠিক হয়ে যাবে। হিরু তার বাবার কানে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এক কথায় ঝামেলা মিটিয়ে দিলাম, এখন বাড়িতে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও। জালালউদ্দিন বিশেষ ভরসা পেলেন বলে মনে হলো না, ফিসফিস করে বললেন, কাঁদছে কে রে? হিরু বলল, মেয়ে ছেলে কাঁদছে, ওরা কাঁদবেই, মেয়ে ছেলে মানেই কান্দন পার্টি। যাদের সঙ্গে তিথির সময় কাটাতে হয় তাদের কারোর চেহারাই তার মনে থাকে না, যেন স্বপ্নদৃশ্য। ঘুম ভাঙলে স্বপ্নদৃশ্যের কাঠামো মনে থাকে, কিন্তু যাদের নিয়ে দৃশ্য তাদের চেহারা মনে থাকে না। তিথি হ্যান্ডব্যাগ থেকে কার্ড বের করল, ইংরেজিতে লেখা কার্ড, 3টা টেলিফোন নাম্বার দেয়া। বেশ পয়সাওয়ালা মানুষ নিশ্চয়ই। লোকটির চেহারা মনে পড়ছে না, লম্বা না বেঁটে, রোগা না মোটা কিছুই মনে নেই। তবে নার্ভাস ধরনের মানুষ ছিল এটা খুব মনে আছে। বারবার তার স্ত্রীর কথা বলছিল। স্ত্রীর নাম ফরিদা। বড় মেয়ে আজিমপুর গার্লস স্কুলে 7-এ পড়ে, তাও মনে আছে, কিন্তু লোকটির চেহারা মনে নেই। কার্ডে লেখা মোহাম্মদ দবির উদ্দিন, BA অনার্স। কারখানার ঠিকানা এবং বাসার ঠিকানা দুটোই দেয়া আছে। তিথি ঠিক করল বাসাতেই যাবে।
এই সময় ভদ্রলোককে বাসাতেই পাওয়া যাবে। 9টা এখনও বাজেনি। এত ভোরে ভদ্রলোক নিশ্চয়ই কারখানায় চলে যাননি। তাছাড়া বাসায় যাবার অন্য আরেকটা উদ্দেশ্যও আছে, অদৃশ্য চাপ সৃষ্টি করা। বাসায় গিয়ে তিথি যদি বলে আপনি আমাকে একটা চাকরি দেবেন বলেছিলেন, তখন ভদ্রলোক হকচকিয়ে যাবেন। চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব তাকে বিদায় করতে। তখন চাকরির প্রসঙ্গে ভদ্রলোক হয়তো বলবেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করছি, তুমি কাল আমার অফিসে এসো। তুমি করে নাও বলতে পারে, হয়তো আপনি করে বলবে, না চেনার ভানও করতে পারে। তবে এই লোক তা করবে না। এ নার্ভাস ধরনের ভীতু একজন লোক। নার্ভাস এবং ভীতু লোক চট করে মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা বলতে চেষ্টা করে কিন্তু বলার সময় সত্যি কথাই বলে। সে ভুল করে সত্যি কথা বলছে কি না তা নিজে শুরুতে বুঝতে পারে না। যখন বুঝতে পারে তখন সে আরও নার্ভাস হয়ে যায়। তিথি নিজের মনেই খানিকক্ষণ হাসল। কেন জানি তার খুব মজা লাগছে, যদিও মজা লাগার মতো কিছু হয়নি। বাসা খুঁজে পেতে দেরি হলো না। দোতলা একটা বাড়ি, 3 তলার কাজ চলছে। বাড়ির সামনে ইট, সিমেন্ট, রড গাদাগাদি করে রাখা। 6-7 জন মিস্ত্রি কাজ করছে। চৌবাচ্চার মতো একটা জায়গার চারপাশে গোল হয়ে বসে ইট পরিষ্কার করছে। ব্রাশ দিয়ে ইট ঘষে পানি ঢালছে। সেই ইট মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে দোতলার ছাদে। তিথি বলল, এটা কি দবির সাহেবের বাসা? সুচালো দাড়ির এক মিস্ত্রি বিরক্তি মুখে বলল, জানি না কার বাসা, আপনি জিগান গিয়া। এই বলে সে নিচু গলায় আরও কি যেন বলল, কোনো কুৎসিত ইঙ্গিত কিংবা কোনো অশ্লীল রসিকতা। কারণ সঙ্গী সবাই শব্দ করে হেসে উঠল। দুজন আর চোখে তাকালো তিথির দিকে। মেয়ে হয়ে জন্মানোর অনেক সমস্যা। কুৎসিত ইঙ্গিত রসিকতা সবসময় মেয়েদেরকে নিয়েই করা হয়, পুরুষদের নিয়ে নয়। তিথি সুচালো দাড়ির মিস্ত্রির দিকে তাকিয়ে শীতল গলায় বলল, তুমি কি বললে? মিস্ত্রি এই প্রশ্নের জন্য তৈরি ছিল না। সে আমতা আমতা করতে লাগলো। তিথি বলল, তোমার দাড়ি ধরে তোমাকে আমি এই পানির মধ্যে চুবিয়ে ধরবো, বুঝতে পারছো? মিস্ত্রিদের কেউ কোনো কথা বলল না। তারা ইট পরিষ্কারের ব্যাপারে এখন অতিরিক্ত মনোযোগী। ওদের একজন লজ্জিত গলায় বলল, কিছু মনে লইয়েন না আফা, এইটা দবির স্যারের বাসা, ডাইন দিকে যান। তিথি এগিয়ে যাচ্ছে। দাড়িওয়ালা মিস্ত্রিটি কি বলেছিল কে জানে, তার জানতে ইচ্ছা করছে। অনেক কিছুই আমাদের জানতে ইচ্ছা করে, শেষ পর্যন্ত জানতে পারি না। এটা একদিক দিয়ে ভালো। সবচেয়ে সুখী মানুষ তারাই যারা সবচেয়ে কম জানে। এটা তিথির বাবা জালালউদ্দিন সাহেবের কথা। জালালউদ্দিন সাহেব একসময় দার্শনিকদের কথাবার্তা বলতেন, এখন বলেন না। তার এখনকার কথাবার্তা সব নিজের চোখ নিয়ে এবং খাদ্যদ্রব্য নিয়ে। আজও তিথি বেরোবার সময় অনেকক্ষণ বকবক করলেন। একজন বড় চোখের ডাক্তারের কাছে আমাকে নিয়ে যেত মা। বা চোখটায় এখন আর কিছুই দেখতে পাই না। আগে কিছুটা দেখতাম। হিরুর পীরের কাছে যাওয়ার পর থেকে একেবারে সারে সর্বনাশ। এই দেখ, ডান চোখ বন্ধ করে তোর দিকে তাকাচ্ছি, তোকে দেখছি না। কিছু না, অন্ধকার। ওই শালা পীরের কাছে কেন যে গেলাম। ডানটা কি ঠিক আছে? এখনও আছে, কিন্তু বেশি দিন থাকবে না। একটা গেলে অন্যটা যায়, এটাই নিয়ম। তিথি অন্যমনস্ক স্বরে বলল, তুমি দেখি অনেক নিয়মকানুন জানো। তার উত্তরে জালালউদ্দিন কিছু বলেননি। অদ্ভুত চোখে মেয়ের দিকে তাকাচ্ছিলেন। তিথি বলেছে, সামনের সপ্তাহে একজন বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। দেরি হয়ে যাবে তো। দেরি হলেও কিছু করার নেই, হাত খালি। ডাক্তার বিনা পয়সায় তোমাকে দেখবে না, নগদ 100 টাকা দিতে হবে। জালালউদ্দিন নিচু গলায় বললেন, আমার কাছে কিছু আছে। তিথির জন্যে এই খবরটা অবাক হবার মতন। রান্না হয়নি, খাওয়া দাওয়া হয়নি, এমনও দিন তাদের গেছে। জালালউদ্দিন শব্দ করেননি, শুকনো মুখে উপোস থেকেছেন, অথচ তার কাছে টাকা ছিল। তিথি বলল, কত টাকা আছে? তিনি জবাব দেননি, চোখ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। একটা হাত একবার ডান চোখের সামনে ধরছেন, একবার বাঁ চোখের সামনে ধরছেন। তিথি বলল, কত টাকা বলো, আমি তো নিয়ে যাচ্ছি না। আছে কিছু। সেই কিছুটা কত? এই ধর 100 পাঁচে।
এতগুলো টাকা নিয়ে ঘাপটি মেরেছিলে? তুমি তো বেশ মজার মানুষ বাবা। দাও, আমাকে 100 টাকা ধার দাও। ভয় নেই, ফিরিয়ে দেব। তিনি না শোনার ভান করলেন। খাট থেকে নেমে হাতড়ে হাতড়ে রওনা হলেন বাথরুমের দিকে। তিথি বাড়ি থেকে বের না হওয়া পর্যন্ত তিনি বেরোলেন না। 13-14 বছরের রোগা একটা মেয়ে দরজা খুলে দিল। মেয়েটির চেহারা খুব মায়া করা, ভারী কোমল চোখ, গোলাকার মুখ, যেন কেউ কাটা কম্পাস দিয়ে মুখ এঁকেছে। পাতলা ঠোঁট, এত পাতলা যে মনে হয় তীক্ষ্ণ চোখে তাকালে রক্ত চলাচল দেখা যাবে। দবির সাহেবের বাসা? জি। উনি আছেন? জি, গোসল করছেন। কে হন তোমার? আমার বাবা। আমি ওনার সঙ্গে দেখা করতে এসেছি। বসুন, বাবা বের হলে বলবো। ওনার বের হতে অনেক দেরি হয়। তোমার নাম কি? অজন্তা। বাহ, খুব সুন্দর নাম তো। আমার ভালো নামটা খুব খারাপ। ভালো নাম কি? অজন্তা কিছু বলল না। আগ্রহ নিয়ে সে তিথিকে দেখছে। মনে মনে বলছে, এই মেয়েটার গলার স্বর এত মিষ্টি কেন? শুধু শুনতে ইচ্ছা করে। তার একটু মন খারাপও হলো। অজন্তার ধারণা তার গলার স্বরটা খুব বাজে, কর্কশ, কানে লাগে। এই জন্য বাইরের মানুষের সামনে সে কথাবার্তা একবারই বলে না। তবু এই মহিলাটার সঙ্গে সে অনেক কথা বলে ফেলেছে। এখন মন খারাপ লাগছে। তার ধারণা এই মহিলাটি মনে মনে বলছেন, অজন্তা মেয়েটা এত সুন্দর, কিন্তু তার গলার স্বর এরকম কাকের মতো কেন? তিথি বলল, তোমার আজ স্কুল নেই অজন্তা? হুম। কিসের ছুটি? এসএসসি পরীক্ষার ছুটি। আমাদের স্কুলে সিট পড়েছে। তুমি ক্লাস 7-এ পড়ো, তাই না? অজন্তা অবাক হয়ে বলল, কি করে বুঝলেন? তিথি হাসি মুখে বলল, চেহারা দেখে আমি অনেক কিছু বলতে পারি। এখন দেখো তোমার বাবা বের হয়েছেন কি না। বের হননি। কি করে বুঝলে? বাথরুমের দরজা খুলেই তিনি আমাকে ডাকেন লেবুর শরবত দেওয়ার জন্য। গোসল শেষ করে তিনি 1 গ্লাস লেবুর শরবত খান। ভিটামিন সি আছে শরবতে। বেশি করে ভিটামিন সি খেলে মাথায় চুল ওঠে। তিথি হেসে ফেলল। অজন্তা সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে গেল। নিজের ওপর তার খুব রাগ লাগছে। কাকের মতো গলায় সে এতক্ষণ ধরে কথা বলছে। কি লজ্জা! জিভটা কেটে ফেলতে পারলে বেশ হতো। ভেতর থেকে ভারী গলা ভেসে এলো, অজু, মা অজু। অজন্তা মুখ কার্লো করে বলল, বাবা আমাদের আদর করে অজু ডাকেন। কি যে বিশ্রী লাগে শুনতে। দবির সাহেব খালি গায়ে, কাঁধে শুধু একটা ভেজা গামছা জড়িয়ে বসার ঘরে ঢুকেই পাথরের মূর্তির মতো হয়ে গেলেন। তিথি উঠে দাঁড়ালো। তিনি ভাঙা গলায় বললেন, বসো বসো। তিথি বলল, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমার নাম মনে আছে আপনার? না, নাম মনে নেই। আমার কোনো মানুষের নাম মনে থাকে না, চেহারা মনে থাকে। একবার কাউকে দেখলে সারা জীবন মনে থাকে। তুমি বসো, আমি একটা শার্ট গায়ে দিয়ে আসি। আমি কি আপনাকে কোনো অস্বস্তিতে ফেলেছি? তা তো কিছুটা। কিসের জন্য এসেছ? আপনি আমাকে আসতে বলেছিলেন। আমি আসতে বলেছিলাম? বলো কি? একটা কার্ড দিয়েছিলেন, সেখান থেকেই ঠিকানাটা পেলাম। ও আচ্ছা আচ্ছা। বলেছিলেন আমাকে একটা চাকরি জোগাড় করে দিবেন। চাকরি? চাকরি আমি কোথায় পাবো? তা তো জানি না। আপনি আমাকে আসতে বলেছিলেন, তাই এসেছি। চলে যেতে বললে চলে যাব। না না, বসো, একটু বসো, চা খাও। আমি একটা শার্ট গায়ে দিয়ে আসছি। ঘরে কোনো কাজের লোক নেই। 4 জন ছিল, গত সোমবার একসঙ্গে 4 জনকে বরখাস্ত করেছি। 26 ইঞ্চি একটা কালার টিভি চুরি হয়েছে। ওদের সঙ্গে যোগাযোগ ছাড়া সেটা সম্ভব না। আমার ধারণা ওরা ধরাধরি করে টিভিটা চোরের রিকশায় তুলে দিয়ে এসেছে। আই এম পজিটিভ। দবিরউদ্দিন শার্ট গায়ে দেবার জন্য দোতলায় চলে গেলেন। তার ঘর তার স্ত্রী ফরিদার ঘরের পাশে। একসময় তারা দুজনে এক খাটে ঘুমোতেন। এখন তা সম্ভব না। ফরিদার গায়ে একটু হাত রাখলে সে ব্যথায় নীল হয়ে যায়। দীর্ঘদিন বিছানায় শুয়ে থেকে থেকে তার পিঠে দগদগে ঘা হয়েছে। সেখান থেকে কটু গন্ধ আসে। দবিরউদ্দিন সেই গন্ধ সহ্য করতে পারে না। সমস্ত শরীর পাক দিয়ে ওঠে। মনে হয় বমি করে ফেলবেন।
বহু কষ্টে বমির চাপ সামলাতে হয়। সামলাতে না পারলে খুব খারাপ ব্যাপার হবে। ফরিদা মনের কষ্টেই মরে যাবে। দবিরউদ্দিন ফরিদার ঘরের পাশ দিয়ে যাবার সময় থমকে দাঁড়ালেন। সকালবেলার এই সময়টায় সে আচ্ছন্ন অবস্থার মধ্যে থাকে। কিছু জিজ্ঞেস করলে কথা বলে না, তাকায় না পর্যন্ত। কথা বলতে শুরু করে বিকেলের দিকে। আজ অন্য রকম হলো। ফরিদা ক্ষীণ কণ্ঠে ডাকলেন, এই শোনো। দবিরউদ্দিন ঘরে ঢুকলেন। দরজার ওপাশ থেকে বললেন, কি? ওই মেয়েটা কে? কোন মেয়েটা? ফরিদা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, যার সঙ্গে এতক্ষণ কথা বললে। দবিরউদ্দিন ফ্যাকাশে হয়ে গেলেন। ফরিদা বললেন, মেয়েটাকে আমার এখানে একটু আসতে বলো, আমি কথা বলবো। তিথি অনেকক্ষণ কিছুই দেখতে পেল না। জানালা ভারী পর্দায় ঢাকা। ঘরে 3টে দরজার দুটোই বন্ধ। যেটা খোলা সেখানেও জানালার মতোই ভারী পর্দা। অন্ধকারে চোখ সয়ে আসার আগেই তিথি শুনল কেউ একজন ক্ষীণ গলায় বলছে, ভেতরে এসে দাঁড়াও, পর্দা ধরে দাঁড়িও না। পর্দার কাঠ আলগা হয়ে আছে, মাথার উপর পড়বে।